জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের স্বাগতম। আমরা শেয়ার স্ক্রিন করছি। আজকে আমরা শিল্পোদ্যোগ বিষয়ে থার্ড লেকচার শুনব। স্লাইড শো করছি। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this NU online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject management, BBA Honors 4th year, subject code 242617, course name Entrepreneurship, lecture 3, chapter 2, title of the lecture Entrepreneurial Environment and Business Opportunity Identification, শিল্পোদ্যোগীয় পরিবেশ এবং ব্যবসায়ের সুযোগ সুবিধার শনাক্তকরণ। Name of the teacher is Ali Ajam, designation Associate Professor, Department of Management, Dhaka, Commerce College. অধ্যায় 2, আমরা এই অধ্যায়ে বিজনেস এনভায়রনমেন্ট, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, লিগ্যাল এন্ড টেকনিক্যাল অ্যাসপেক্ট পড়াশোনা করব। এছাড়া এনভায়রনমেন্টাল স্ক্যানিং প্রসিডিউর, সোর্ট অ্যানালাইসিস, টেকনিক অফ এনভায়রনমেন্ট অ্যানালাইসিস পড়ব। আজকের ক্লাসের পাঠের বিষয় পরিবেশের সংজ্ঞা, শিল্পোদ্যোগ পরিবেশের সংজ্ঞা, শিল্পোদ্যোগ পরিবেশের রাজনৈতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, আইনগত উপাদান, কারিগরি উপাদান এবং সোর্ট বিশ্লেষণ। পরিবেশের সংজ্ঞা। পরিবেশ বলতে মানুষের চারপাশের পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়। পারিপার্শ্বিক অবস্থা হলো এমন কিছু উপাদান বা শক্তি যার মধ্যে মানুষ জীবন ধারণ করে এবং পাশাপাশি সংগঠন গড়ে তোলে ও বাস্তব পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলে। পরিবেশের উপাদান হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড় পর্বত, বিজ্ঞান প্রযুক্তি, আইন কানুন, ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা ইত্যাদি। পরিবেশ হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চারপাশের কিছু শক্তি বা উপাদান যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রভাবিত করে। এই শক্তি বা সত্তা পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা গঠিত। এই উপাদানগুলো আমরা এখন পড়ব। শিল্পোদ্যোগ পরিবেশের সংজ্ঞা, ডেফিনেশন অফ এন্টারপ্রেনিউরিয়াল এনভায়রনমেন্ট। শিল্পোদ্যোগ পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ যা নির্দিষ্টভাবে ব্যবসায় প্রতিষ্ঠান এর সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনাকে প্রভাবিত করে। ব্যবসায় প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ ভালো হলে যেমন কর্মীরা উৎফুল্লভাবে কাজ করে, তেমনি ভাবে ব্যবসায়ের উন্নতি নির্ভর করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর। আর এই সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর পদক্ষেপ পরিবেশের উপাদান দ্বারা প্রভাবিত হয়। শিল্পোদ্যোগ পরিবেশ বলতে সমস্ত শক্তি এবং প্রতিষ্ঠানের বাহ্যিক সমষ্টিকে বোঝায়, যা বাহ্যিক উপাদান এবং ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদান ও ব্যবস্থাপনা দ্বারা নিয়ন্ত্রিত। একটি নির্দিষ্ট অঞ্চলের শিল্প বা ব্যবসায় উন্নয়ন ও অগ্রগতির উপর প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান ও শক্তির সমষ্টি হলো শিল্পোদ্যোগ পরিবেশ। শিল্পোদ্যোগ পরিবেশের রাজনৈতিক উপাদান। পলিটিক্যাল এনভায়রনমেন্ট অফ এন্টারপ্রেনিউরিয়াল এনভায়রনমেন্ট, পলিটিক্যাল এলিমেন্টস অফ এন্টারপ্রেনিউরিয়াল এনভায়রনমেন্ট। রাজনৈতিক দল। আমরা শিল্পোদ্যোগ পরিবেশে প্রভাব বিস্তার করে বিভিন্ন রাজনৈতিক উপাদানগুলো পড়ব। বিভিন্ন উপাদান। প্রথম আমরা পড়ি রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টিস। রাজনৈতিক দল হলো সম রাজনৈতিক আদর্শে বিশ্বাসী একদল জনগোষ্ঠী যারা সংঘবদ্ধ হয়ে সম উদ্দেশ্যে সাধনের জন্য শাসনতান্ত্রিক উপায়ে সরকার গঠন করে বা সরকার গঠনের প্রচেষ্টা চালায়। রাজনৈতিক দল এমন সংস্থা যা শাসনতান্ত্রিক উপায়ে
কতগুলো আদর্শ বা নীতি সরকারের নীতি নির্ধারণ করার জন্য গঠিত হয়েছে। বিশ্বের প্রায় সকল দেশে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। ক্ষমতাসীন দল ব্যবসায় পরিবেশকে প্রভাবিত করে। যেমন ধর্মভিত্তিক কোন দল সরকার গঠন করলে সে দেশের ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য ধর্মভিত্তিক হবে, বা সুদের ব্যবসার পরিবর্তে মুনাফা ভিত্তিক ব্যবসা, সেই দর্শনের কথা প্রচার করে ব্যবসায়িক উদ্দেশ্য স্বার্থ সিদ্ধি করবেন। রাজনৈতিক দর্শন, পলিটিক্যাল আইডিওলজি। একটি দেশের জনগণ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারী হয়ে থাকে। নির্বাচনে জিতলে একটি দল বা জোট তাদের নিজস্ব মতামত অনুযায়ী দেশ পরিচালনা করে। সরকারি দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও দর্শন একটি দেশের ব্যবসায় বা শিল্পোদ্যোগে প্রভাব বিস্তার করে। শিল্পোদ্যোক্তাকে বিরোধী দলের মতাদর্শকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হয় এবং তাদের মতাদর্শ নিজস্ব মতাদর্শে সবসময় স্থির থাকলেও চলবে না। রাজনৈতিক দর্শন পরিবর্তনের ধারা, নেচার অফ চেঞ্জিং পলিটিক্যাল আইডিওলজি। বললাম, উন্নত দেশে দেখা যায় তারা দেশের উন্নয়নের গতিধারা ঠিক রাখার জন্য রাজনৈতিক দর্শনে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে চলে। সেজন্য সরকার পরিবর্তনের ফলে উন্নয়নের মৌলিক ইস্যুগুলো পরিবর্তন হয় না। অন্যদিকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে দেখা যায় সরকার পরিবর্তনের সাথে সাথে সেই রাজনৈতিক দলের দর্শন অনুযায়ী ব্যবসায় বা শিল্প এর নীতি কার্যক্রম পরিবর্তিত হয় বা প্রভাব বিস্তার করে। কিছু হীন রাজনৈতিক বিদ্বেষের বশবর্তী হয়ে কখনো কেউ পূর্ববর্তী সরকারের ভালো নীতি বা আদর্শ থাকলেও, কর্মসূচি থাকলেও দেখা যায় পরবর্তী সরকার তা বাদ দিয়ে দিচ্ছে। ফলে শিল্পোদ্যোক্তা শঙ্কিত থাকে, যদি সরকার পরিবর্তন হয় তাহলে তার এই ব্যবসায় বা এই উন্নয়ন, এই শিল্প চলবে কিনা বা কার্যক্রমে গতি থাকবে কিনা। জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। জাতীয়তাবাদ আধুনিক বিশ্ব রাজনীতির অন্যতম নিয়ন্ত্রণকারী শক্তি। জাতীয়তাবাদ হলো দেশপ্রেম ও আদর্শ জাতীয় জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি। জাতীয়তাবাদের কারণে মানুষ বংশ, ভাষা, ধর্ম, ভৌগোলিক অখণ্ডতা, অর্থনৈতিক ঐক্য ইত্যাদি ক্ষেত্রে এক ও অভিন্ন হচ্ছে। আবার জাতীয়তাবাদের অভাবে কিংবা জাতীয়তাবাদের ভ্রান্ত ধারণার কারণে মানুষ জাতিতে জাতিতে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হচ্ছে। ফলে শিল্পোদ্যোগ বা ব্যবসায় প্রভাব বিস্তার করছে। জাতীয়তাবাদের কারণে কখনো কোনো কোনো জাতি পৃথক জাতিসত্তার পণ্য বর্জন করে থাকে। রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি। হরতাল, ধর্মঘট, অবরোধ, অসহযোগ আন্দোলন, পিকেটিং, ভাঙচুর ইত্যাদি রাজনৈতিক কর্মসূচি চলাকালে ব্যবসায়ীদের স্বাভাবিক কাজকর্ম বিঘ্ন ঘটে, শিল্পোদ্যোগ ব্যাহত হয়, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক স্থিতিশীলতা শিল্পোদ্যোগ উন্নয়নের অপরিহার্য শর্ত, পূর্ব শর্ত, অন্যতম শর্ত। অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা আইন শৃঙ্খলার অবনতি ঘটায়। ব্যবসায়ীরা সময় মতো তাদের ব্যবসায়িক কাজ করতে পারে না। তাই রাজনৈতিক স্থিতিশীলতা উদ্যোক্তাদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। সরকারি নীতিমালা, গভর্নমেন্ট পলিসি। সরকারি নিয়ম নীতি দ্বারা রাজনৈতিক পরিবেশ প্রভাবিত হয়ে থাকে। সরকারের নিয়ম নীতির পরিবর্তনের সাথে সাথে ব্যবসায়ের নীতিরও পরিবর্তন হতে পারে। এক এক সরকারের নিয়ম এক এক ধরনের। উদ্যোক্তাকে সরকারের এই নীতিমালার সাথে মিলে খাপ খেয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে, তার ব্যবসায়িক কার্যধারা চলমান রাখতে হবে। সরকারের নীতির দ্রুত ও ঘন ঘন পরিবর্তন হলে এই বিনিয়োগ পরিবেশ কাম্য হয় না।
সার্বভৌমত্ব, সোভারিজেন্টি। সার্বভৌমত্ব হলো আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার ও সরকারের দর্শন পরিবর্তন বিনিয়োগ পরিবেশের যথেষ্ট প্রভাব বিস্তার করে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ বিঘ্নিত হয় এবং বৈদেশিক বাণিজ্য সীমিত হয়ে আসে, ফলে অর্থনীতির উপরে চাপ সৃষ্টি হয়। সার্বভৌমত্ব বহুজাতিক কোম্পানির উপর প্রভাব বিস্তার করে। দুর্বল সার্বভৌমত্ব সরকারের অস্তিত্ব দুর্বল করে তোলে। এর ফলে ক্ষমতাসীন দলের পরিবর্তন হতে পারে। দেশ রক্ষা বাহিনীর কারণে ক্ষমতাসীন দলের পরিবর্তন হতে পারে যদি সে বাহিনী দুর্বল হয়। শক্তিশালী রাষ্ট্র কখনো দুর্বল রাষ্ট্রের ব্যবসায় বাণিজ্যের উপরে প্রভাব বিস্তার করতে পারে। ভঙ্গুর সার্বভৌমত্ব আন্তর্জাতিক বাণিজ্যে তিক্ততার সম্পর্ক সৃষ্টি করে। আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর রাজনৈতিক পরিবেশ অনেকাংশে নির্ভরশীল। আইন শৃঙ্খলা পরিস্থিতি যত বেশি উন্নত হবে, সে দেশের রাজনৈতিক পরিবেশ তত উন্নত হবে, ভালো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে কেবল রাজনৈতিক অবস্থায় নয়, অর্থনৈতিক সামাজিক পরিবেশও তখন অবনতি ঘটে। শুধু বিদেশি বিনিয়োগকারী নয়, দেশীয় শিল্পোদ্যোক্তাগণ বিনিয়োগে তখন উৎসাহ পায় না। চাপ সৃষ্টিকারী দল, প্রেসার গ্রুপ। আধুনিক বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দল ব্যতীত রাজনৈতিক লেজুর ভিত্তিক স্বার্থ ও সুবিধা আদায়কারী শক্তিশালী কতগুলি গোষ্ঠী ক্রিয়াশীল থাকে, যারা চাপ সৃষ্টিকারী দল বা পক্ষ হিসাবে গণ্য। যেমন সমজাতীয় প্রতিষ্ঠান সমূহের শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন। এই স্বার্থোদ্ধারকারী দল নিজেদের সুবিধার জন্য, পদের জন্য, ক্ষমতার জন্য, আবার কখনো অনৈতিক সুবিধা লাভের জন্য বা অন্যকে সুবিধা দেওয়ার জন্য বা বিরোধী পক্ষকে হেনস্থা করার জন্য উস্কানিমূলক, মানহানিকর বক্তব্য পেশ করে, বিক্ষোভ করে, ধর্মঘট করে, আন্দোলন করে এবং ম্যানেজমেন্টের উপরে কে ভয় ভীতি ও দিয়ে থাকে বা ক্ষমতা প্রদর্শন করে থাকে। ফলে ব্যবসা বাণিজ্যের গতি মন্থর হয়ে যায়, ব্যবস্থাপনা গতি ঠিক থাকে না। ব্যবস্থাপক নিজে এবং ব্যবস্থাপনার কার্যে দুর্বলতা দেখা দেয়। আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের অধস্থান পদমর্যাদায় কিংবা শাসন বিভাগের ঊর্ধ্বতন স্থায়ী কর্মচারীরা হলেন আমলা। তাদের চালিত প্রশাসনিক ব্যবস্থাপনা হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্র হলো স্থায়ী বেতনভুক্ত দক্ষ পেশাজীবী কর্মকর্তা বৃন্দ। আমলাতন্ত্র কারণে বা আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্বের কারণে শিল্প তথা ব্যবসায় ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়ে যায়। স্বচ্ছ ও জবাবদিহি আমলাতন্ত্র শিল্পোদ্যোগ উন্নয়নে অপরিহার্য। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ, ইম্পেরিয়ালিজম এন্ড কলোনিয়ালিজম। সাম্রাজ্যবাদ হলো শক্তিশালী রাষ্ট্র কর্তৃক সুবিধা লাভের জন্য সচেতনভাবে দুর্বল রাষ্ট্রের নিয়ন্ত্রণ করা, আর উপনিবেশবাদ হলো বিদেশি জনসাধারণের উপর দীর্ঘকাল শাসন প্রতিষ্ঠা ও তা বজায় রাখার চেষ্টা করা, ব্যবস্থা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে সাম্রাজ্যবাদের প্রকাশ্যতা বা কিছুটা বিলোপ হলেও কতিপয় দেশ
অনুন্নত বা উন্নয়নশীল দেশের উপর তাদের বাজার ও অর্থনীতি দখল রাখছে এবং শাসন ব্যবস্থায় শোষণের গোপন গ্রাস রাখছে। যেমন বাংলাদেশে কৃষি খাতে ভর্তুকি দেওয়া হবে কিনা, কর অবকাশ কত হবে, অবকাঠামো উন্নয়ন কেমন হবে, আমদানি রপ্তানি শুল্ক হার কি হবে, এগুলো দেখা যায় পঞ্চশক্তি বা উন্নত দেশ সমূহের হস্তক্ষেপ এখানে কখনো থাকে, যা ব্যবসায়, শিল্প স্থাপনে, উন্নয়নে কখনো নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। সরকারি সমর্থন শিল্পোদ্যোগ পরিবেশে উন্নয়নে সরকারি সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার যখন কর অবকাশ দিবে, শিল্প প্লট দিবে, ট্যাক্স হ্রাস করবে, কোনো খাতে ট্যাক্স বন্ধ করে দিবে, আমদানি রপ্তানি বাণিজ্যে সহযোগিতা করবে, সরকার নিজস্ব ফেয়ার, সরকার নিজস্ব বিভিন্ন ব্যবসায় বা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করবে, বিদেশে পণ্য প্রেরণে সহযোগিতা করবে, আমদানির ক্ষেত্রে সহযোগিতা দিবে, সেসব ক্ষেত্রে শিল্পোদ্যোগ উন্নয়ন ত্বরান্বিত হবে। এই কথা নির্দ্বিধায় বলা যায়, সরকার বাংলাদেশ স্বাধীনতার পর পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেক সরকারই বাংলাদেশে শিল্পোদ্যোক্তা উন্নয়নে, উদ্যোগ বিকাশে যথেষ্ট ভূমিকা রাখছে। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বাংলাদেশে শিল্পোদ্যোগ বিকাশ ক্রমে ত্বরান্বিত হচ্ছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে শিল্পোদ্যোগ এ রাজনৈতিক যে পদক্ষেপ সেটি আরো ইতিবাচক হবে বলে আমাদের বিশ্বাস। নেক্সট আমরা পড়ব শিল্পোদ্যোগ পরিবেশের অর্থনৈতিক উপাদান, ইকোনমিক্যাল এলিমেন্টস অফ এন্টারপ্রেনিউরিয়াল এনভায়রনমেন্ট। ভূমি ও সুযোগ প্রাপ্যতা, availability of land and other facilities। উৎপাদনের মৌলিক উপকরণ ভূমি। ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিমাণ ভূমি দরকার। তাছাড়া ব্যবসায়ের ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ সুবিধা বিবেচনা করে ব্যবসায় স্থাপন কালেই ব্যবসায়ের পাশেই পর্যাপ্ত ভূমি পাওয়া যায় বা ব্যবসায় সম্প্রসারণ করা যায়, এরকম অবস্থা বিবেচনা করতে হবে। স্বল্প বা ন্যায্য দামে ভূমি পাওয়া গেলে উদ্যোক্তার ব্যবসায় সম্প্রসারণে সুবিধা হয় বা ব্যবসায় কাজে ত্বরান্বিত হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের পর্যাপ্ত প্রাঙ্গণ, পানি, শক্তি, বিদ্যুৎ, পয় প্রণালী, অবকাঠামো দরকার। এগুলো যদি স্বল্প মূল্যে সহজে পাওয়া যায় তাহলে ব্যবসায় ভালো হবে। সরবরাহকারী নিশ্চিতকরণ, সাপ্লায়ার, অ্যাভেলেবিলিটি অফ সাপ্লায়ার থাকতে হবে, আমার কনফার্ম সাপ্লায়ার থাকতে হবে। খুব ভালো পণ্য তৈরি করলাম, কিন্তু তৈরি করতে হলে আমাকে তো কাঁচামাল লাগবে, আমার শক্তি সম্পদ লাগবে। এই উপকরণ আমি কোথায় পাবো? ভালো কাঁচামাল পাওয়া গেলেই ভালো ফিনিশ গুডস হবে, সম্পাদিত পণ্যটি ভালো হবে। কাঁচামাল নিম্নমানের হলে পণ্যটি খারাপ হবে। তাহলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে যোগাযোগ ও সহজলভ্য সরবরাহকারী ও উদ্যোক্তাকে প্রভাব বিস্তার করে। শিল্পোদ্যোগের ক্ষেত্রে সরবরাহকারীর সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। চাহিদা মাফিক কাঁচামাল, উপকরণ, অন্যান্য শক্তি সম্পদের প্রাপ্যতা ও নিশ্চিতকরণ থাকলে শিল্প প্রতিষ্ঠা করা সহজ বা শিল্প প্রতিষ্ঠা করা ভালো হবে। উৎপাদন, প্রোডাকশন। উৎপাদন হলো শিল্পোদ্যোগের উল্লেখযোগ্য অর্থনৈতিক নিয়ামক। কোন দেশ বা নির্দিষ্ট বাজার এলাকায় কোন বিশেষ দ্রব্য বেশি উৎপাদন হয়, আবার অন্য এলাকায় কম হয়। যে এলাকায় যে ধরনের পণ্য বেশি উৎপাদিত হয়
বা যেখানে যে পণ্য কাঁচামাল বেশি সেখানে সেই ধরনের পণ্য উৎপাদন বা সে ধরনের শিল্প বা ব্যবসা স্থাপন করা বাঞ্ছনীয় বা উত্তম। সঞ্চয় ও বিনিয়োগ, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। দেশে সমৃদ্ধ অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে হলে মানুষের মাঝে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করতে হবে, নতুবা বিনিয়োগ বৃদ্ধি পাবে না। সঞ্চয়ের সাথে বিনিয়োগের গভীর সম্পর্ক রয়েছে। বিনিয়োগ বাড়লে আয় বাড়বে, আর ব্যক্তির আয় বৃদ্ধি হলে জাতীয় আয় বৃদ্ধি পাবে। জাতীয় আয় বৃদ্ধি পেলে মানুষের জীবনযাত্রা বৃদ্ধি পাবে, ফলে ভোগ, ক্রয়, ব্যবহার বৃদ্ধি পাবে। সুতরাং ব্যবসায়ের পণ্যের বাজার সম্প্রসারিত হবে। মূলধন, ক্যাপিটাল। মূলধন ব্যবসায়ের জীবনী শক্তি, লাইফ ব্লাড। A business that hopes to prosper must remain financially sound. অবশ্যই তাকে আর্থিকভাবে সচ্ছল, সবল, শক্তিশালী হতে হবে। যে ব্যবসায় যত নিজস্ব ক্যাপিটাল রয়েছে বা সহজ শর্তে অর্থ ঋণ করতে পারে, সে ব্যবসায় সম্প্রসারণ করা সহজ হয় বেশি। অন্যদিকে পুঁজির ঘাটতি হলে ব্যবসায় গতি স্থবির হয়ে পড়ে। আর্থিক প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। শিল্পে অর্থের যোগান দিয়ে থাকে আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক, বীমা, বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা ব্যবসা বাণিজ্যকে ঋণ দিয়ে থাকে। এই ঋণ দানকারী প্রতিষ্ঠান যদি পর্যাপ্ত হয়, কাছেই পাওয়া যায় এবং সহজ শর্তে ঋণ পাওয়া যায়, তাহলে ব্যবসায়ের জন্য ভালো। শিল্পোদ্যোক্তাকে তার ব্যবসায়িক কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে হলে আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য, সহযোগিতা ও পরামর্শ দরকার। শিল্প বান্ধব আর্থিক প্রতিষ্ঠান বাঞ্ছনীয়, তা শিল্প বিকাশে ভূমিকা রাখে। ব্যাংক হার, ব্যাংক রেট। ব্যাংক হার ব্যাংকে একটি নির্দিষ্ট বাট্টার হার, যে হারে কেন্দ্রীয় ব্যাংক প্রথম শ্রেণীর বিনিময় বিল, বাণিজ্যিক বিল প্রভৃতি ক্রয় ও পণ্য বাটাকরণে সম্মত হয়। ব্যাংক হার হ্রাস বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক হার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। ব্যাংক হার নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক লেনদেনের ভারসাম্য রক্ষা করে থাকে। রাজস্ব ও মুদ্রানীতি, ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি। সরকার জাতীয় বাজেটে বিভিন্ন প্রকার কর কমাবে কিনা, ভর্তুকি দিবে কিনা, বা ভ্যাট ধার্য করবে কিনা, বা ভ্যাটের হার বাড়াবে বা কমাবে কিনা, এগুলো সরকারের রাজস্ব নীতি ও মুদ্রা নীতির উপর নির্ভর করে। বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিময় হার নির্ধারণ করতে পারে। বিদেশি মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয় কখনো। এই বিনিময় হার আমার ব্যবসা বাণিজ্যে প্রভাব বিস্তার করে। ত্রুটিপূর্ণ রাজস্ব নীতি, মুদ্রানীতি, শিল্পের বিস্তার, কাঁচামালের যোগান ও পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। শেয়ার ব্যবস্থা, শেয়ার বাজার।
স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট, শেয়ার বাজারে কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয়। শেয়ার বাজার হচ্ছে অর্থনৈতিক মেরুদণ্ড স্বরূপ, একটি দেশের অর্থনীতির আয়না, দর্পণ, মিরর। যে দেশের শেয়ার বাজার যত বেশি উন্নত এবং স্থিতিশীল, সে দেশের অর্থনৈতিক অবস্থা তত সাউন্ড, সমৃদ্ধ, ভারসাম্যপূর্ণ। তো শেয়ারের, কোম্পানির শেয়ারের ঘন ঘন দাম হ্রাস বৃদ্ধি বা লভ্যাংশ কখনো খুব বেশি কখনো খুব কম ঘোষণা, এসব ব্যবসায় প্রভাব বিস্তার করে। বাজার ব্যবস্থা, বাজারের অবস্থা, মার্কেট সিচুয়েশন। বাজার ব্যবস্থা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সুন্দর বাজারের অবস্থান থাকা চাই। উৎপাদিত পণ্যের বাজার বা বিক্রয়ের জন্য পর্যাপ্ত ক্রেতা থাকা চাই। ভবিষ্যতে পর্যাপ্ত ক্রেতা থাকতে হবে। প্রেজেন্ট এন্ড পোটেনশিয়াল কাস্টমার থাকতে হবে। তার উপরে আমার ব্যবসায় নির্ভর করে। বাজার যদি অস্থিতিশীল হয়, কখনো অনেক কাস্টমার দেখে আমি পণ্য উৎপাদন শুরু করলাম, কিছুকাল পরেই আবার কাস্টমার নেই বা প্রতিযোগী অনেক চলে এসেছে, আমার পণ্যটি তখন বাজার হারাবে। আমি তখন বসে যাব, আমি ব্যবসায় বিঘ্ন, বাধার সম্মুখীন হব। অর্থ ও ঋণ ব্যবস্থাপনা, মানি অ্যান্ড ক্রেডিট ম্যানেজমেন্ট। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অর্থ ও ঋণ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নত মুদ্রা বাজারে আর একটি বৈশিষ্ট্য হলো ঋণের অধিক নিরাপত্তা। মুদ্রা বাজারে অর্থ ও ঋণ ব্যবস্থার নিরাপত্তা যত বেশি বজায় থাকবে, অর্থনৈতিক পরিবেশ তত উন্নত হবে। তাই অর্থনৈতিক উন্নতি সাধনের নিমিত্তে প্রতিষ্ঠানে প্রচুর অর্থের সমাবেশ থাকতে হবে। দেশে অর্থ ও ঋণ ব্যবস্থা সুষ্ঠু ও পর্যাপ্ত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। শ্রম ও মানব সম্পদ, লেবার এন্ড হিউম্যান রিসোর্স। মানুষ বা কর্মী এখন প্রতিষ্ঠানের সম্পদ। প্রয়োজনীয় সংখ্যক কর্মী আমার থাকতে হবে এবং সস্তায় কর্মী পেতে হবে। আমার শিল্প এলাকায়, ব্যবসায় এলাকায় কাছাকাছি পর্যাপ্ত কর্মীর প্রাপ্যতা থাকতে হবে। যদি না থাকে, তাহলে আমার কর্মীকে বেশি স্যালারি দিতে হবে। তখন আমার উৎপাদন খরচ বেড়ে যাবে, আমি মুনাফা কম করব, অথবা ব্যবসায় আমার গতি হারাবে। শ্রম শক্তির কার্যক্ষমতা দ্বারা উদ্যোক্তা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের লক্ষ্যে কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে থাকে। শ্রম শক্তি উৎপাদনের অন্যান্য উপাদানকে কার্যকর করে। উৎপাদন যন্ত্র চলমান রাখতে মানব সম্পদ ও শ্রম শক্তির বিকল্প নেই। কর্মসংস্থানের সুযোগ, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। দক্ষ শ্রম শক্তির মতোই কোনো দেশ বা এলাকায় কর্মসংস্থানের ক্ষেত্রে শিল্পোদ্যোগ প্রভাব বিস্তার করে। আমরা আগেই বলেছি, আমার পর্যাপ্ত কর্মী দরকার। কোন কর্মী? যে কর্মী আমার দরকার। আমি একটি কারিগরি প্রতিষ্ঠান, এখানে পর্যাপ্ত মেশিন পত্র, যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, সুতরাং তা চালানোর মতো দক্ষ কর্মী লাগবে। সুতরাং শিক্ষিত, প্রশিক্ষিত, ট্রেন্ড, শক্তিশালী মানব সম্পদ দরকার হবে। প্রযুক্তি জ্ঞানে পারদর্শী কর্মী আমার দরকার হবে। তা যদি আমার কাছে পর্যাপ্ত থাকে, তাহলে আমার জন্য ভালো। আর এই কর্মসংস্থানের সুযোগ যদি না থাকে, তাহলে আমি ব্যর্থ হব। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি বলতে সাধারণত দ্রব্য মূল্য বৃদ্ধিকে বোঝায়।
মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। মুদ্রাস্ফীতির ফলে বাজারের অবস্থা খারাপের দিকে ধাবিত হয়। এতে বিক্রয় হ্রাস পায়, মজুদ বেড়ে যায়, ক্রেতাদের মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি হয়। তাই বাজারের ভারসাম্য রক্ষা করার জন্য যাতে অর্থের মূল্য হ্রাস এবং দ্রব্যের মূল্যে বৃদ্ধি না পায়, শিল্পোদ্যোক্তাকে সেদিকে লক্ষ্য রাখতে হয়। যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সিস্টেম। যোগাযোগ ব্যবস্থার পর্যাপ্ততা ও সুষ্ঠু যোগাযোগ মাধ্যম অর্থনৈতিক উপাদান যা শিল্প স্থাপনে বা ব্যবসায়ের অগ্রগতিতে প্রভাব বিস্তার করে। উদ্যোগীয় কার্যে পরিবহন ও যোগাযোগ খরচ কম হওয়া বাঞ্ছনীয়। যোগাযোগের মাধ্যম হিসাবে নদীপথ গুরুত্বপূর্ণ। নৌপথ বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে নৌপথের আধুনিকায়ন প্রয়োজন এবং এখানে সহজে সস্তায় পরিবহন করা সম্ভব। একইভাবে সড়ক যোগাযোগটা উন্নত করতে হবে। বিভিন্ন স্থানে পর্যাপ্ত সড়ক সেতু থাকলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় এবং পরিবহন খরচ কম হয়। বাংলাদেশে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা বিস্ময়কর রূপে উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু আমাদের শিল্প উদ্যোগে বিরাট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ক্রয় ক্ষমতা ও ভোগ, পারচেসিং পাওয়ার এন্ড কনজাম্পশন। মানুষের ক্রয় ক্ষমতার ভিত্তিতে শিল্পোদ্যোগ গ্রহণ করতে হয়। কোন দেশ বা এলাকার লোকের যে মূল্য পণ্য ক্রয়ের সামর্থ্য বা আগ্রহ আছে, সেখানে সেই মূল্যের বা মানের পণ্যের উৎপাদন ও ব্যবসায় করতে হবে। লোকের ক্রয়ের সামর্থ্যের সাথে বিবেচনা করে পণ্যের বিপণন করতে হবে। জনগণের ভোগ, ব্যয়, জীবন স্টাইল ভিত্তিতে উদ্যোগীয় কর্মকাণ্ড নির্ভর করে। শিল্পনীতি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি। শিল্পনীতি একটি দেশের শিল্প উন্নয়নে ভূমিকা রাখে। শিল্প উন্নয়নের কাঙ্ক্ষিত কাঠামো, শিল্প স্থাপনে প্রদত্ত সুযোগ সুবিধা ও এর উপর আইন কানুন শিল্পনীতিতে উল্লেখ থাকে। বাস্তবসম্মত, পরিবেশ বান্ধব, শিল্প বান্ধব শিল্পনীতি ব্যবসায় বা উদ্যোগ উন্নয়নে পূর্ব শর্ত। অনুকূল শিল্পনীতি শিল্পোদ্যোগের কাম্য পরিবেশ তৈরি করে। জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। জাতীয় আয় অর্থনৈতিক পরিবেশকে যথেষ্ট প্রভাব বিস্তার করে। ব্যক্তির আয় বৃদ্ধি করতে পারলে জাতীয় আয় বৃদ্ধি পাবে, আর জাতীয় আয় বৃদ্ধি পেলে মানুষের জীবনযাত্রার মান হবে বৃদ্ধি পাবে। মানুষ তখন ভোগ বিলাস করবে, মানুষ তখন ক্রয় বাড়াবে। সুতরাং আমার উৎপাদিত পণ্য বিপণন হবে, বাড়বে। সুতরাং শিল্প উদ্যোগ বিকশিত হবে, বাজার সম্প্রসারিত হবে, নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে। আমরা এতক্ষণ শিল্পোদ্যোগ পরিবেশের অর্থনৈতিক পরিবেশ পড়লাম। এবার পড়ি শিল্পোদ্যোগ পরিবেশের আইনগত উপাদান, লিগাল এলিমেন্টস অফ এন্টারপ্রেনারিয়াল এনভায়রনমেন্ট। আইন বিষয় আমাকে জানতে হবে। যে কোনো ভাবে আমি ব্যবসায় শুরু করে দিলেই হবে না। ব্যবসায়ের বিভিন্ন আইন কানুন রয়েছে, সেগুলোকে আমাকে জানতে হবে। দেশের সাধারণ আইনগুলো আমাকে জানতে হবে। শিল্পোদ্যোগ বিকাশে, শিল্পোদ্যোগ গ্রহণে বা ব্যবসায় কার্য সম্প্রসারণে যেসব আইনগত উপাদান প্রভাব বিস্তার করে, সেই সব আইনগুলো আমরা কয়েকটি আইনের কথা বলি। প্রচুর আইন রয়েছে, এমনকি
ব্যবসায়ের সাথে সম্পৃক্ত না, সেই আইনগুলো আমার আর জানা দরকার। ব্যবসায়ী হিসাবে, আমি একজন উদ্যোক্তা হিসাবে আমাকে জানতে হবে। যেমন পরিবেশ সংরক্ষণ আইন, শিল্প আইন, বাণিজ্য আইন, কোম্পানি আইন, রাজস্ব আইন, ভোক্তা আইন, শ্রম আইন, শ্রমিক ক্ষতিপূরণ আইন, বিভিন্ন প্রকার কর আইন, আমদানি রপ্তানি আইন, প্যাটেন্ট আইন, কপিরাইট আইন, ট্রেডমার্ক আইন, ভোক্তা স্বার্থ রক্ষা আইন, এবার ব্যাংক আইন, বীমা আইন, সমবায় সমিতি আইন, বিধি, বিধিমালা, উপবিধি, মজুরি পরিশোধ বিধি, আমদানি রপ্তানি শুল্ক ও আবগারি শুল্ক আইন, ভ্যাট আইন। এসব আইন কানুনগুলো একজন ব্যবসায়ীকে জানতে হবে তার ব্যবসায় সম্প্রসারণের জন্য, এবং যে দেশে এই আইনের প্রয়োগ ভালো এবং আইনগুলো ব্যবসায় বান্ধব এবং সে দেশে ব্যবসায় বাণিজ্য ভালো হবে। সুতরাং বিচার ব্যবস্থা, আইনের বাস্তবায়ন, এগুলো কাম্য হওয়া বাঞ্ছনীয়। এগুলো যদি আমার ব্যবসায়ের জন্য, উদ্যোক্তার জন্য বান্ধব হয়, উদ্যোক্তার অনুকূলে হয়, তাহলে ব্যবসায় ভালো হবে, নতুবা ব্যবসায় জন্য ক্ষতি হবে। নেক্সট আমরা পড়ি শিল্পোদ্যোগ পরিবেশের কারিগরি উপাদান। টেকনিক্যাল or technological elements of entrepreneurial environment। কারিগরি ও প্রযুক্তিগত উপাদান আমরা পড়ব। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, বিশেষায়নের যুগ, বিজ্ঞানের যুগ। ক্রয় বিক্রয় এখন অনলাইনে হচ্ছে, এমনকি লেখাপড়াও অনলাইনে হচ্ছে। তাহলে এই বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি দিক আমাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এটি সময়ের দাবি। বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের বিভিন্ন উপাদানগুলো হলো বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান, সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত প্রসার লাভ ঘটছে। উদ্যোক্তারা গবেষণালব্ধ প্রতিষ্ঠানের দ্বারা নতুন পণ্যের বাজার সৃষ্টি করে ক্রেতাদের চাহিদা মেটায়। শিল্প ব্যবসা বাণিজ্যে উদ্যোক্তাকে আগের দিনের হাতিয়ার, হাতে কলমে কাজ, এগুলো গ্রহণ করলে বা ব্যবহার করলে আর চলবে না। আধুনিক প্রযুক্তি, কারিগরি দিক, হাইটেক, উচ্চ প্রযুক্তি গ্রহণ করতে হবে। বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান যত উন্নত হবে, পর্যাপ্ত হবে, তত সে দেশে শিল্পোদ্যোগ সুন্দর হবে, কম ব্যয়ে কাজ করা যাবে। উন্নত প্রযুক্তি সম্বলিত প্রতিষ্ঠান, হাই টেকনোলজিক্যাল কনসার্ন। এতক্ষণ আমরা বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের কথা বললাম, এখন আবার বললাম যে এটি হাইটেক হতে হবে, উচ্চ প্রযুক্তির হতে হবে, আধুনিক হতে হবে, দ্রুত সম্পাদন যোগ্য হতে হবে, কম ব্যয়ের প্রযুক্তি হতে হবে এবং প্রযুক্তি নিশ্চিতকরণ করতে হবে, সহজলভ্য হতে হবে, হাতের কাছে থাকতে হবে, নাগালের মধ্যে থাকতে হবে। অনলাইন পদ্ধতি ও ইন্টারনেটের মতো উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে, আরো বাড়াতে হবে। দ্রুত ও অল্প সময়ের মধ্যে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে সরাসরি যোগাযোগ, লেনদেন, তথ্যের আদান প্রদান থাকা বাঞ্ছনীয়। যে দেশে যত বেশি হবে সে দেশ তত এগিয়ে যাবে। উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠানের সহযোগিতায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেন করা সহজ ও নিরাপদ হয়ে থাকে। ফলে শিল্পোদ্যোগ গতিময় হচ্ছে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। প্রতিষ্ঠান থাকতে হবে,
এবং শিক্ষাও থাকতে হবে। হ্যাঁ, প্রযুক্তির উন্নয়ন সাধনের জন্য বিজ্ঞান ও কারিগরি জ্ঞান থাকতে হবে। এখন আর টাইপ রাইটিং এর যুগ নেই, এখন কম্পিউটারের যুগ। এখন মোবাইল, ল্যাপটপ, স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে হবে, লেনদেন করতে হবে। এখন আর ব্যাংকে যেতে হবে না, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কাজ হবে। মোবাইলের মধ্যেই আমার বিশ্বটি হাতের মধ্যে চলে আসছে। এই শিক্ষা আমার গ্রহণ করতে হবে। আমার এই প্রযুক্তির অপব্যবহার নয়, কাম্য ব্যবহার, ভালো ব্যবহার এবং ব্যবসায় বাণিজ্যে এর ব্যবহার বাড়াতে হবে। তো যে দেশে, যে স্থানে, যে এলাকায় এই বিজ্ঞান ও কারিগরি শিক্ষা যত ভালো থাকবে, সেখানকার লোকরা ব্যবসায় বাণিজ্যে তত ভালো হবে, গতিশীল হবে, ত্বরান্বিত হবে। কলা কৌশল, আর্ট অ্যান্ড টেকনিক। ব্যবসা বাণিজ্য তথা শিল্প উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন কলা ও কৌশল প্রয়োজন। ব্যতিক্রমী উদ্ভাবনী কলা কৌশল ছাড়া এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা অসম্ভব। যে কৌশল যত বেশি সহজে প্রয়োগ করা যাবে এবং সেই কৌশল প্রয়োগে যত কম খরচ হবে, যত দ্রুত করা যাবে, তত সফলতা আসবে ব্যবসায়িক ক্ষেত্রে। ব্যবসায়িক সাফল্য লাভের জন্য উদ্যোক্তাকে নতুন কলা কৌশল গ্রহণ করতে হবে। প্রযুক্তির ব্যবহার, ইউজেস অফ টেকনোলজি। হ্যাঁ, প্রযুক্তি প্রতিষ্ঠান আছে, লেখাপড়াও করছি, ব্যবহার করতে হবে। কেবল দেশে প্রযুক্তি সম্মিলিত হলেই হবে না, ব্যক্তিকে, কর্মীকে, উদ্যোক্তাকে এই প্রযুক্তি ব্যবহার জানতে হবে, করতে হবে। আধুনিক প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার করতে হবে, পুনর্ব্যবহার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে, তাহলে শিল্পোদ্যোগ বিকশিত হবে। প্রযুক্তি আমদানির সুযোগ। সাধারণত উন্নত দেশে উন্নত প্রযুক্তির উদ্ভাবন হয়, আবার সকল ধরনের প্রযুক্তি আবিষ্কারে একটি দেশ অভিজ্ঞ নয়। যে দেশে যে প্রযুক্তি আবিষ্কৃত হয় না, তা উদ্ভাবক দেশ থেকে আমদানি করতে হয়। বাণিজ্য নিষেধাজ্ঞা, যুদ্ধ, রাজনৈতিক বৈরিতা, সরকারের আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা ইত্যাদি কারণে কোনো দেশ বা প্রতিষ্ঠান সময় মতো প্রয়োজনীয় প্রযুক্তি আমদানি করতে ব্যর্থ হতে পারে। প্রযুক্তি আমদানির অবাধ সুযোগ শিল্প বিকাশ ত্বরান্বিত করে। পরামর্শক, প্রকৌশলী ও পরামর্শক, ইঞ্জিনিয়ার অ্যান্ড কাউন্সিলর। পরামর্শক বিশেষ ব্যক্তি যারা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও প্রায়োগিক জ্ঞান সম্পন্ন হয়ে থাকে। শিল্পোদ্যোগের জন্য দক্ষ কারিগরি ও প্রকৌশলী ও বিজ্ঞ কাউন্সিলর, ইঞ্জিনিয়ার, পরামর্শক দরকার। প্রতিষ্ঠানের সফলতা পরামর্শকগণ ভূমিকা রাখেন। পরামর্শক ভবিষ্যৎ সম্ভাব্য সমস্যা চিহ্নিতকরণ করেন এবং তা দূরীকরণে পরামর্শ দিয়ে থাকেন। প্রশিক্ষণ ও উন্নয়ন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বে নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। ব্যবসায় ও শিল্পে নিয়তই প্রযুক্তির উন্নত সংস্করণ হচ্ছে। কেবল প্রযুক্তি সংযোজন করলেই হবে না, তার কার্যকারিতা সম্পর্কে কর্মীদেরকে অবহিত করতে হবে। নতুন প্রযুক্তি গ্রহণের সাথে সাথে কর্মীদেরকে এই বিষয়ে শিক্ষণ, প্রশিক্ষণ দিতে হবে, পরিচিতিকরণ করতে হবে। শিল্প বিকাশে প্রশিক্ষকের সহজলভ্যতা এবং প্রতিষ্ঠানের ভিতরে বাহিরে কর্মীদেরকে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এসব
উপাদান শিল্পোদ্যোগ বিকাশে ভূমিকা রাখে। আমরা এরপর পর্ব SWOT বিশ্লেষণ। SWOT বিশ্লেষণের সংজ্ঞা, ডেফিনেশন অফ SWOT অ্যানালাইসিস। ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা চিহ্নিতকরণের আধুনিক কৌশলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে SWOT বিশ্লেষণ। SWOT, SWOT সংক্ষিপ্ত রূপ। S means strength, মানে শক্তি, মানে ব্যবসায়ের কি কি শক্তি দিক রয়েছে। W মানে উইকনেস, দুর্বলতা। ও অপরচুনিটিস, সুযোগ, সম্ভাবনা। T থ্রেটস, থ্রেটস মানে হুমকি, ভীতি। এই কৌশলগুলো অবলম্বন করে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতার সাথে বাহ্যিক পরিবেশের হুমকি ও সুবিধার সামঞ্জস্য রক্ষা করে প্রতিষ্ঠানে এর বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে লক্ষ্য অর্জন করা সম্ভব। 1969 সালে এডমন্ড পি লার্ন্ড, সি রোনাল্ড ক্রিস্টিয়ানসেন, কিনেথ অ্যান্ড রিউস, উইলিয়াম ডি গেট তাদের বিজনেস পলিসি, টেক্সট অ্যান্ড কেসেস এই গ্রন্থে SWOT বিশ্লেষণ কৌশলটি প্রথম উপস্থাপন করেন। 1980-র দশকে দ্য জেনারেল ইলেকট্রনিক্স গ্রোথ কাউন্সিল শিল্পোদ্যোগ বিশ্লেষণের কৌশলটি প্রয়োগ করেন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কৌশল সম্পর্কে সফলতা লাভ করেন। আমরা এই SWOT বিশ্লেষণের 4টি দিক দেখছি: স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট। এই স্ট্রেংথ এবং উইকনেস এটা ইন্টারনাল, অপরচুনিটি, থ্রেট এটি এক্সটার্নাল। স্ট্রেংথ এটা হেল্পফুল, আর উইকনেস তা আমার জন্য হার্মফুল। অপরচুনিটি এক্সটার্নাল, বাট এটা আমার জন্য উপকারী, এন্ড থ্রেট এটা এক্সটার্নাল, সেটা আমার জন্য ক্ষতিকারক। একজন উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা আমাকে এই 4টি উপাদান বিবেচনা করতে হবে। স্ট্রেংথ এটা আমার এক্সিস্টিং ব্র্যান্ড, কাস্টমার বেস, এক্সিস্টিং ডিস্ট্রিবিউশন, এটি ভালো হলে আমার স্ট্রেংথ। এই আমরা 4টি বিষয় এখানে দেখব। স্ট্রেংথ এন্ড অপরচুনিটিস, এটি ভালো থাকলে তাকে আমরা বলবো SO স্ট্র্যাটেজি। এই সময় একটা আমরা বাজারে খুব ভালো অবস্থায় থাকবো। ও মানে অপরচুনিটি অর্থাৎ আমার এখানে ভালো সেল হচ্ছে, নতুন বাজার আছে, নতুন সেবা আছে ইত্যাদি। নেক্সট আমরা বলছি WO স্ট্র্যাটেজি, উইকনেস এন্ড অপরচুনিটি স্ট্র্যাটেজি। উইকনেস এন্ড অপরচুনিটি স্ট্র্যাটেজি। হ্যাঁ, এরপর হলো আবার ST স্ট্র্যাটেজি। ST স্ট্র্যাটেজি মানে আমার এখানে স্ট্রেংথ আছে, কিন্তু স্ট্রেংথ থাকলে কি হবে, আমার থ্রেটস রয়েছে, কাস্টমার চয়েস রয়েছে, কাস্টমাররা নতুন নতুন জিনিস চয়েস করছে, বাজারে নতুন চ্যানেল আসছে, নতুন প্রোডাক্ট আছে, প্রতিযোগীরা নতুন আসছে, তাহলে এটা আমার জন্য থ্রেট, হুমকি। সুতরাং আমি টিকে থাকতে পারছি না, এ সময় আমি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিব। আর লাস্ট স্ট্র্যাটেজিকে আমরা বলছি WT স্ট্র্যাটেজি, অর্থাৎ এখানে আমাদের উইকনেস রয়েছে কিন্তু এবং থ্রেটও রয়েছে, অর্থাৎ আমার নিজের অবস্থাও খারাপ, নিজের শক্তি সামর্থ্য নেই, আবার বাহিরের অবস্থাটাও খারাপ। এই সময় আমরা যে স্ট্র্যাটেজি নিচ্ছি সেটিকে আমরা নাম দিচ্ছি WT স্ট্র্যাটেজি, বিল্ড স্ট্রেংথ ফর ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। ওকে, আমাদের বুক রেফারেন্স এন্টারপ্রেনারশিপ হিস্ট্রিজ, খানকা, এয়ার খান, বাংলা একাডেমি থেকে প্রকাশিত আমার বই শিল্পোদ্যোগ উন্নয়ন, এছাড়া হাবিবুর রহমান শাহ আলম স্যারের বই এবং কমার্স পাবলিকেশনের বই, যমুনা পাবলিকেশনের বই। থ্যাংক ইউ ফর লিসেনিং। এতক্ষণ তোমরা আমার সাথে এই ক্লাসে অংশগ্রহণ করেছো, শুনেছো মনোযোগ দিয়ে, এজন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা যেন সবাই